নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এখান থেকে চলে যাব লালবাঁধ দেখতে। তো লালবাঁধ যেখানে যাব সেখানেই আছে সর্বমঙ্গলা মন্দির। লালবাঁধে ঢুকতে গেলে আগে সর্বমঙ্গলা মন্দির দর্শন করে তারপরে আপনাকে লালবাঁধ দেখতে হবে। তো বন্ধুরা, আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই আমাকে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই দেখুন চলে এসেছি। এখানে টোটোটা পার্কিং করে রাখতে হবে, করে তারপরে আপনি এখান থেকে সর্বমঙ্গলা মায়ের মন্দির আছে সামনে, তারপরে কিছুটা দূর গেলেই লালবাঁধ। তো এই সর্বমঙ্গলা মন্দির আমরা যখন গেলাম তখন দেখছি মায়ের মন্দির নতুন করে সারানো হচ্ছে। যে পুরানো মন্দিরটি ছিল সেটা ভাঙা হয়েছে। তো এই মন্দিরের অনেক ইতিহাস আছে। আমি যতদূর জেনেছি এই সর্বমঙ্গলা মন্দির আর মূর্তি যথেষ্ট প্রাচীন, তবে এই মন্দিরের অন্য একটা পরিচিত আছে। জনশ্রুতি আছে রামকৃষ্ণদেব যখন বিষ্ণুপুর এসেছিলেন তখন নাকি এই মন্দির সংলগ্ন যে লালবাঁধ আছে সেই লালবাঁধে স্নান করে আর অপূর্ব এক সুগন্ধ অনুভব করেন। তখন তিনি এইখানে যে বটবৃক্ষ আছে সেই বটবৃক্ষের নিচে তার ভাব সমাধি হয়েছিল। এই যে পুরানো মন্দিরটি এটা ভেঙে ফেলা হয়েছে আর পাশেই হচ্ছে মা সর্বমঙ্গলার নতুন মন্দির। তো এই মন্দিরটি এখান থেকে দেখেই জাস্ট একটু এগোলেই ঘাট থেকে সোজা চলে যাবে লালবাঁধ। এই মন্দিরের অনেকে অনেক কিছু বলেন। মা সর্বমঙ্গলা মন্দির, এখানে যে রামকৃষ্ণদেব এসেছিলেন তার আগে মা মৃন্ময়ী মন্দির, ওখানেও তিনি দর্শন করেছিলেন। ওখান থেকে তারপর এসেছিলেন সর্বমঙ্গলা মন্দিরে। এখানের যে বেলগাছটি আছে সেই বেলগাছের নিচেই মা প্রতিষ্ঠিত আছেন। এখনও মায়ের মন্দিরে পুজো আচ্ছা নিত্য পূজা হয়। তো এখান থেকেই আমরা সোজা চলে যাচ্ছি এই যে লালবাঁধ। এই লালবাঁধের অনেক কাহিনী আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে লালবাঁধ হচ্ছে অন্যতম। এই বাঁধের জলকে শুধু যে পানীয় হিসেবে ব্যবহার করা হতো তা নয়, কৃষিকাজের প্রয়োজনীয় ব্যবহার করা হতো। এই জল সেচে কৃষিকাজ করা হতো। এই বাঁধটি নগরীর সর্বাপেক্ষা উচ্চ স্থানে থাকার ফলে এর বিশেষ প্রয়োজনে জলগুলি চারিদিকে সরবরাহ করা হতো বলে মনে করা হয়। লালবাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে যে নর্তকী ছিলেন লালবাই, এর নাম এই লালবাঁধের সঙ্গে জড়িত আছে। কথিত আছে লালবাইয়ের প্রতি প্রবল আসক্তির কারণে দ্বিতীয় রঘুনাথ সিংহদেব স্ত্রীর পরামর্শে সৈন্য দ্বারা শিশুপুত্র সহ লালবাইকে ডুবিয়ে মারা হয়েছিল এই লালবাঁধে। তবে নামকরণ নিয়ে অনেকের ধারণা কুলদেবতা লালজিউর নাম থেকেই এই বাঁধের নাম লালবাঁধ করা হয়েছে। তো এখানে অনেক রকম ইতিহাস আছে, অনেক কিছু ইতিহাস আছে। এখানকার যে রাজা ছিলেন সেই রাজা তখনকার দিনের নর্তকী যে লালবাই ছিলেন তারা একসাথে এখানে নৌকো বিহার করতেন। কথিত আছে যে রানী ষড়যন্ত্র করে প্রজারা এই লালবাঁধেই লালবাই এবং তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন। সেই থেকেই এর নাম লালবাঁধ। তো অনেকে অনেক কিছু কথা বলে, এই লালবাঁধের অনেক ইতিহাস আছে। তো আমি যেটুকুনি এখানের থেকে পড়েছি, এখানে জেনেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। এখানে জলকষ্ট দূর করার জন্য এই লালবাঁধের জলকেই এখানকার লোকেরা পানীয় হিসেবে ব্যবহার করত। আর এখানে এই যে সৌধ সমাধি রয়েছে এটাও দেখালাম আপনাদেরকে। এখানে প্রচুর প্রাচীন গাছ আছে, সেগুলো আপনাদের দেখালাম। আর এই যে একটু এগিয়ে গেলে যে সর্বমঙ্গলা মন্দির আছে, এখানে সেই বেলগাছটি যে রয়েছে যেখানে মা প্রতিষ্ঠিত আছেন সেই বেলগাছটি এখনও অক্ষত আছে। তবে মন্দিরটি এখন যেহেতু ভাঙা হচ্ছে, মন্দিরের এখন কাজ চলছে। তো আমরা এই লালবাঁধ দেখে এখান থেকে চলে এলাম এই ঘাটে নানা রকম বাজার। তো এখানে এই বিষ্ণুপুরের গামছা, বিষ্ণুপুরের জিনিসপত্র খুব বিখ্যাত। বিষ্ণুপুরের যেহেতু তাঁত শিল্প বেশি, এখানে আপনি বিষ্ণুপুরের সিল্ক, শাড়ি সমস্ত কিছু পাবেন। আর এখানে খুব ভালো গামছাও পাওয়া যায়। তো আমরা এখানে দরদাম করে গামছা দেখছিলাম, যদি নেওয়ার মতো হতো তাহলে নিতাম। এই সব দেখি তারপরে আমরা রওনা দেব ছিন্নমস্তা মন্দিরের কাছে, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। সেখান থেকে আমরা রওনা দেব বাড়ি। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, আর দেখার কিছু নেই। যেটুকুনি রাস্তায় পড়েছে আমরা দেখে নিয়েছি। তারপর এখান থেকে আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। অনেকটা সন্ধে হয়ে গেছে, এবার ফেরার পালা।
তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। বিষ্ণুপুরের অনেক ইতিহাস আছে যেগুলো একবারে বলা সম্ভব নয়, আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। বিষ্ণুপুর আসতে গেলে, বিষ্ণুপুরের ইতিহাস জানতে গেলে এখানে আপনাদেরকে গাইড করতে হবে, তারাই আপনাকে বিষ্ণুপুরের ইতিহাস, বিষ্ণুপুরের সমস্ত ঐতিহ্য আপনাদেরকে বলে দেবে। তো এখান থেকে আমরা চলে গেলাম টোটো নিয়ে, তারপরে চলে যাব যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে ছিন্নমস্তা মন্দিরের ওখানে। তো সেখানে গিয়ে ওখান থেকে তারপরে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। স্কুলে না পড়তে যায়, সেখানে সব নানা রকম ছেলে মেয়েরা আছে, ওরা সব জিনিসপত্র নিয়ে আসে। এই যে দেখুন এখানে হয়েছে বিষ্ণুপুরের মেলাটি বসেছিল, খুব বড় করে মেলা হয় এখানে বিষ্ণুপুরের মেলা। আমরা যেহেতু যেদিন গেছি তার আগের দিনকেই মেলাটা শেষ হয়ে গেছে। তো এই যে মেলার এখনো বাঁশগুলো খোলা হয়নি, দেখুন উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এইখানে হয় বিষ্ণুপুরের মেলা, এই মাঠটার ভিতরেই বিষ্ণুপুরের মেলা হয়। প্রচুর বড় মেলা হয়, সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়, প্রচুর দোকান। এই যে দেখুন আপনাদেরকে দূর থেকে দেখাই, মেলায় আর কিছু নেই, সব উঠে গেছে। এখান থেকে জাস্ট আমরা বাদিক নেব, নিয়ে তারপরে আপনাদেরকে এখান থেকে দেখতে পাওয়া যাবে দেখুন দলমাদল কামানটা। দলমাদল কামান দেখার কিছু নেই বলেই আমরা দেখিনি। এখান থেকে আমরা চলে যাব ছিন্নমস্তা মন্দির ফেলে যেখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে সেই মাঠে। এবার ওখান থেকে রওনা দেব বাড়ি। কি সুন্দর রাস্তাটি, এখান থেকে জাস্ট একটুখানি। বিষ্ণুপুরের সমস্তটাই পুরো মোটামুটি কাছাকাছি অবস্থিত মন্দিরগুলো। আজ থেকে 60 মিনিট করে গেলেই এক একটা মন্দির আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন এটা হচ্ছে দলমাদল কামাল। তারপরে আচার্য জগদীশ পুরাকৃতি, সেগুলো সব রাস্তার মধ্যেই পড়েছে, সেগুলো আর আমরা নেমে নেমে দেখিনি। যেগুলো মোটামুটি মন্দিরগুলো না দেখলেই নয় সেই মন্দিরগুলো আমরা দেখেছিলাম। এই যে এটা হচ্ছে দলমাদল কামাল, এই যে মন্দির, এটা হচ্ছে ছিন্নমস্তা মন্দির। আমরা চলে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজকের মতো এখানেই টাটা। এবার সন্ধে হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। এবার এখান থেকে গাড়ি নেব, নিয়ে তারপর সোজা বাড়ি। কি